বন্ধু। এই যে ভাইটাল অর্গান যেটা প্রতি মুহূর্তে সক্রিয় থাকতে হয় আমাদের বডিতে, এক মুহূর্তের জন্য যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আমরা মারা যাই। এই অর্গানটা গঠন বহিঃগঠন নিয়ে আমরা আলোচনা করবো। আজকের আলোচনা আমরা যে বিষয়গুলো লক্ষ্য করবো, খেয়াল করো যে মানুষের হৃৎপিণ্ডের আকার আকৃতি অবস্থান ওজন ইত্যাদি বিষয়গুলো আলোচনা করবো। হৃৎপিণ্ডের যে বাহ্যিক গঠন, তার যে বাইরের যে প্রোটেক্টিভ মেমব্রেন যে পেরিকার্ডিয়াম সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হৃৎপিণ্ড থেকে যে সকল বড় বড় ব্লাড ভেসেলগুলো হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত আছে, অ্যাওর্টা ভেনা কেমন তোমরা জানো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হৃৎপিণ্ডের যে দেয়াল, হৃৎপিণ্ডের দেয়াল যেটা 3 ভাগে বিভক্ত, তোমরা ডিসি ক্লাসে শিখছো, সেটাও আমরা ডিটেলস করবো আজকে। আর হৃৎপিণ্ডের যে পেশি, এই পেশি কলা হৃৎপেশি, সেটারও সাধারণ গঠন আমরা একটু দেখবো। আর সবশেষে হৃৎপিণ্ডের যে কফাটিকাগুলো, যে কফাটিকাগুলো না হলে হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিকভাবে চলবে না। কফাটিকা দ্বারা তার রক্ত প্রবাহটা নিয়ন্ত্রিত হয়। তো বিভিন্ন ধরনের কফাটিকা আছে, আমরা সেগুলো ডিটেলস আজকের আলোচনায় আমরা রাখছি। তো আমরা শুরু করি। প্রথমেই দেখো যে মানুষের হৃৎপিণ্ডের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা একটা ফটোগ্রাফ, অর্থাৎ একটা জেনুইন হৃৎপিণ্ডকে এখানে উপস্থাপন করা হয়েছে। তার বাইরের দিকটা দেখো যে হৃৎপিণ্ডের যে বর্ণটা আমরা এখানে এখনই দেখতে পাচ্ছি যে লালচে খয়েরি একটা গঠনের। এই যে লালচে খয়েরি বর্ণ, এই হৃৎপিণ্ডটা কোথায় থাকে আমাদের দেহে সেটা আমরা একটু দেখি। যে আমাদের বক্ষ গহ্বরটা দেখো, যে বক্ষ গহ্বরের মাঝখানে যে স্টার্নাম অর্থাৎ এটা হলো মিড লাইন আমাদের চেস্ট ক্যাভিটির। এই মিড লাইন থেকে একটু লেফট সাইড, একটু বাম দিকে, যেটা দেখো যে আমাদের দ্বিতীয় রিড থেকে পঞ্চম রিড পর্যন্ত এটা প্রলম্বিত এবং অধিকাংশটা বাম পাশে অবস্থান করছে। এইটা হলো হৃৎপিণ্ডের অবস্থান। আর হৃৎপিণ্ড যে এটা মেন পুরুষ মানুষদের এবং হৃৎপিণ্ডের এক্সরে শিখ, এটা তোমার দুটো নিয়ে আসার জন্য যে অবস্থানটা আরো ভালোভাবে দেখার জন্য এখানে দেখো হৃৎপিণ্ড থেকে দেখা যায়। এইটা হলো আমাদের বক্ষ গহ্বরকে যদি আড়াআড়ি আমরা সেট করি, পোস্টার সেট করি, তাহলে হৃৎপিণ্ডের যে অবস্থানটা দেখাবে। তোমরা দেখো যে দুই পাশে ফুসফুস আছে এবং ফুসফুসের মাঝখানে একটা চেম্বার আছে। এই চেম্বারটাকে আমরা বলি মেডিয়াস্টিনাল চেম্বার বা ক্যাভিটি। এই মেডিয়াস্টিনাল ক্যাভিটির মধ্যেই আমাদের হৃৎপিণ্ডের অবস্থান, ঠিক আছে। তো এটা হলো হৃৎপিণ্ডের অবস্থান। আমরা এখানেও দেখানো হয়েছে যে হৃৎপিণ্ড নানান পজিশন থেকে হৃৎপিণ্ড কিভাবে দেখায়। আমরা যদি আমাদের ভেন্ট্রাল সাইডে দেখি তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। যদি আমরা উপরে যে প্রোটেক্টিভ আমাদের যে এর যে বাইরের যে প্রতিরক্ষা পর্দা আছে, যে সব অর্গানে থাকে, বিশালের অর্গানগুলো তোমরা জানো, পেরিকার্ডিয়া, তার প্রথমটাকে যদি আমরা ওপেন করি তাহলে হৃৎপিণ্ডের অবস্থানটা এরকম দেখাবে। তো যা হোক, এইখানে দেখো যে হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম যেটা, সেটা তার প্রথম অংশ যেটা তোমরা জানো, সেটাকে এখানে ওপেন করা হয়েছে। তার ভিতরে হৃৎপিণ্ডের যে ছবি যেটা, সেটা যা হোক, আমরা হৃৎপিণ্ডের অবস্থান সম্পর্কে জানলাম। আমরা হৃৎপিণ্ডের আরো কিছু বর্ণনা যেটা আমরা এখান থেকে সেরে নেই। যে হৃৎপিণ্ডের আমরা কি বলছিলাম যে এর যে কালারটা কি ছিল, লালচে খয়েরি, এবং এর যে লম্বা সেটা 12 সেন্টিমিটারের মতো হয়, প্রস্থটা 9 সেন্টিমিটারের মতো হয়, আর পুরুত্বটা হয় 6 সেন্টিমিটারের মতো। ওজন কত হতে পারে? আমাদের হৃৎপিণ্ডের ওজন যদি এভারেজ পুরুষ মানুষের ক্ষেত্রে সেটা দেখো যে 250 থেকে 350, 250 থেকে 350 গ্রাম। আমি বইতে এখানে দেওয়া ছিল 280 থেকে 340 গ্রাম। মেয়েদের ক্ষেত্রে এভারেজ একটু কম হয়, দেখো যে 230 থেকে 280 গ্রাম। টোটাল বডি ওয়েটে পুরুষদের ক্ষেত্রে এটা দাঁড়ায় যে 0.43%, আর স্ত্রীতে সেটা 0.4%, ঠিক আছে। এর আকার আকৃতি যেটা দেখবেন মশার মতো, ত্রিকোণাকার মশার মতো, যার উপরের অংশটাকে আমরা বলি এর ওই ছবিতে আবার ফিরে যাই। যে উপরের যে অংশ দেখো, যে প্রশস্ত, এই প্রশস্ত অংশটাকে আমরা বেস বলি। দেখো এখানে অ্যাট্রিয়াম দুটো আছে আর নিচে ভেন্ট্রিকল দুটো আছে। তো এই জায়গাটা হলো আমাদের হৃৎপিণ্ডের বেস বা প্রশস্ত অংশ, আর নিচের দিকে ক্রমশ সরু হয়ে গেছে, এই অংশটাকে বলি
অ্যাপেক্স। তো ঠিক আছে, আমরা বুঝলাম যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, এর আকার আকৃতি কেমন, ওজনমা কেমন, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে যে প্রতিরক্ষা মেমব্রেন সেটা আমরা একটু ডিটেইলস করে দেখো। এছাড়া দেখো যে হৃৎপিণ্ডের যে বাহিকাগুলো আছে, আমি প্রতিরক্ষা আমারটা একটু পরে যাই। দেখো বাহিকা যেগুলো বড় বড় রক্তবাহিকা, ব্লাড ভেসেল হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত থাকে এই যে চেম্বারগুলোর সাথে, সেইটার ক্ষেত্রে দেখো যে আমাদের ডান অলিন্দ থেকে ডান অলিন্দে সংযুক্ত হয়েছে উপরের দিকে একটা বড় মহাশিরা, এটাকে বলি আমরা সুপারিয়ার ভেনা কাভা, আর নিচ থেকে একটা নিম্ন অঙ্গ থেকে রক্ত নিয়ে ফিরে আসে এখানে, সেটাকে বলি আমরা ইনফেরিয়ার ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। এই দুটো মহাশিরা সারা দেহ থেকে রক্ত নিয়ে ডান অলিন্দে সংযুক্ত হয়েছে, ঠিক আছে। আর ফুসফুস থেকে যে রক্তটা আসে, ঠিক আছে, সেই রক্তটা এখানে নিয়ে আসে তোমার পালমোনারি ভেইন, সেটা আসে আরেকটা অলিন্দে, আমাদের বাম অলিন্দে। এই তো অলিন্দের সংযোগ, দেখো যে অলিন্দ সারা দেহ একটা থেকে নিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড রক্ত সারা দেহ থেকে, আর ফুসফুস থেকে বিশুদ্ধ অক্সিজেন রক্ত নিয়ে আসে। আর রক্ত পাঠায় যেখানে আমাদের বাম নীলয়, যেটা বিশুদ্ধ রক্তে, দেখো এটা সিস্টেমিক আওটা, এখানে অ্যাওর্টিক আর্চ ফর্ম করছে, এটাতে সারা দেহের বিভিন্ন ধমনীতে রক্ত ছড়িয়ে। তাহলে সিস্টেমিক আওটা সবচেয়ে বড় রক্তবাহিকা যারা হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত। আর কি আছে যে সারা দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসছিল সেটা পাঠিয়ে দেওয়ার জন্য কোথায়, ফুসফুসে বিশুদ্ধ হওয়া করার জন্য যে ধমনী, সেটাকে আমরা ফুসফুসের ধমনী পালমোনারি আর্টারি বলি। এইটা হলো হৃৎপিণ্ডের যে সংযুক্ত ধমনী বা শিরা, যেগুলো বড়, যেগুলিকে আমরা ধমনী বলি না, মহাধমনী বলি বা মহাশিরা বলি, ইংরেজিতে অ্যাওর্টা বলা হয় অথবা ভেনা কাভা বলা হয়, ঠিক আছে। এছাড়া দেখো যে হৃৎপিণ্ডের উপরিভাগে এই তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো ধমনী এখানে আছে, এর আরো ডিটেলস এখানে আছে। দেখো যে লালগুলো ধমনী এবং নীলগুলো শিরা। এই ধমনী শিরাগুলো হৃৎপিণ্ডের উপরিভাগ দিয়ে দৃশ্যমান, সেখানে কিছু ফ্যাটের লেয়ার আছে। এদের কাজ হলো যে হৃৎপিণ্ডকে সরাসরি এরা রক্ত সরবরাহ করে ধমনীগুলো দিয়ে, আর শিরাগুলো দিয়ে রক্ত ফিরিয়ে দেয়। এই ধমনী শিরাগুলোকে বলি আমরা করোনারি ধমনী বা করোনারি শিরা। সাধারণত তিন সেট এই ধরনের, এটা যে ডান পাশের যেটা করোনারি ধমনী, আর এটা হলো মাঝখানে, আর ওপাশে যেটা ভেন্ট্রাল সাইড, এখানেও আরেকটা বড় ধমনী আছে, পোস্টেরিয়র যে আর্টারি। তো এগুলো সব করোনারি আর্টারি। আমরা হৃৎপিণ্ডের যে গঠন, এখানে দেখো যে এই জায়গাটা অলিন্দ গুলো আর নিলয়ের মাঝখানে একটা খাস থাকে। এই খাসকে আমরা বলি করোনারি খাস বা করোনারি সালকাস বলা হয়, করোনারি সালকাস। হৃৎপিণ্ডের বাইরের দিকের যে অংশগুলো আমরা লক্ষ্য করছি যে খাস, করোনারি সালকাস, হৃৎপিণ্ডে সরাসরি রক্ত দেয় যে ধমনী, সেগুলিকে বলা হয় করোনারি ধমনী। আর হৃৎপিণ্ড থেকে রক্ত সরাসরি গ্রহণ করে যে শিরাগুলো, সেগুলিকে বলা হয় করোনারি শিরা। এছাড়া সারা দেহে রক্ত পাঠায় হৃৎপিণ্ড থেকে, যে সবচেয়ে বড় রক্তবাহিকা, সেটাকে সিস্টেমিক আওটা বলা হয়। সারা দেহ থেকে রক্ত গ্রহণ করা হয় যে বড় দুটো শিরা দিয়ে, সেটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। এছাড়া ফুসফুসের সাথে একটা ধমনী, এক সেট ফুসফুসের সাথে যুক্ত আছে, সেগুলিকে বলি আমরা পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা। মূলত এই বাহিকাগুলো হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত থাকে। আমরা এই পর্যায়ে হৃৎপিণ্ডের যে প্রাচীরে যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হলো যে পেরিকার্ডিয়াম। তোমরা জানো যে পেরিকার্ডিয়াম হলো আমাদের হৃৎপিণ্ডের বাইরের দিক দিয়ে বিস্তৃত, যে সারা হৃৎপিণ্ডকে ঘিরে আছে যে মেমব্রেন, প্রোটেক্টিং মেমব্রেন বলি আমরা। এটা সব ধরনের অর্গানে থাকে। তোমরা যখন ফুসফুস পড়ছো নিচের ক্লাসে দেখবে সেখানে ফিলুরা আছে। তাহলে অন্যান্য ভিসারাল অর্গানগুলো আমরা পেরিকার্ডিয়াম বলি। তো পেরিকার্ডিয়াম দেখো সাধারণত বড় দুইটা স্তরে ভাগ করা যায়। একটা হলো বাইরের দিকে, সেটা কাপড়ের মতো তন্তুযুক্ত, বেশ শক্ত, যেটা খুব সহজে ছেড়ে না। এই অংশটাকে বলি আমরা তন্তুজ পেরিকার্ডিয়াম বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিতরে যে পেরিকার্ডিয়াম, সেটা আবার দুই স্তর বিশিষ্ট। দুই স্তরকে বলা সেরাস পেরিকার্ডিয়াম। তো সেরাস পেরিকার্ডিয়ামের আবার বাইরের দিকের অংশকে বলি আমরা প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর ভিতরের দিকের অংশকে বলি আমরা ভিসারেল পেরিকার্ডিয়াম। এই দুইটা অংশ, প্যারাইটাল আর ভিসারের মাঝখানটা কিন্তু একটু ফাঁকা জায়গা, যেটা তরল ভরা থাকে, সেই তরলকে আমরা কি বলি পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে কোন দুই অংশের মধ্যে, প্যারাইটাল আর ভিসারেল পেরিকার্ডিয়ামের মধ্যে। আর শক্তভাবে তাকে প্রতিরক্ষা দেয় বাইরে থেকে তন্তুজ পেরিকার্ডিয়াম। তোমরা বুঝতে পারছো মনে হয় যে পেরিকার্ডিয়াম তাকে প্রধানত দুই ভাগে ভাগ করবো, তন্তুজ আর সেরাস
তন্তুজ বাইরে যেটা কি কাজ করে, যে বাইরের ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে এবং হৃৎপিণ্ডের অতি যে প্রসারণ, সে প্রসারণ সে ঠেকিয়ে দেয়। হৃৎপিণ্ড যদি প্রসারিত হয় এবং সেটা লিমিট ক্রস করে, তাহলে তার বাইরের প্রোটেক্টিভ মেমব্রেন যেহেতু শক্ত, সেটাকে অতটা প্রসারিত হতে দেয় না, বাধা দেয়। আর এই প্যারাইটাল আর ভিসারে যেটা বলছি আমরা সেরাস পেরিকার্ডিয়াম, এগুলো সব ওই মাঝখানে যে তরল থাকে যেটাকে বলছি আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হলো যে ঘর্ষণজনিত ঘাত প্রতিঘাত থেকে হৃৎপিণ্ড যাতে আহত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, ইনজুর্ড না হয়, এই কারণে সেই তরলটা তার মধ্যে থাকে। এটা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের সময় আমাদের যে স্টার্নামের সাথে তার সংযোগ থাকে। তো সেই সময় যাতে বাইরের ঘাত প্রতিঘাত তাকে ক্ষত বিক্ষত না করে, এটা থেকে বের হলো ভিতরে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো আমরা মনে বুঝতে পারছি যে পেরিকার্ডিয়ামের যে একেবারে ইনারটা দেখো, যে ভিসারেল পেরিকার্ডিয়াম, ঠিক আছে? এই ভিসারেল পেরিকার্ডিয়ামটা মনে রাখো। আমরা হৃৎপিণ্ডে যে ওয়াল পড়বো, সেই ওয়ালটাতে দেখো এটার বর্ণনা থাকবে। দেখো যে হৃৎপিণ্ডের ওয়াল বা প্রাচীর, হৃৎপিণ্ডের ওয়াল বা প্রাচীর দেখো তিনটা অংশে বিভক্ত, তিনটা অংশে বিভক্ত। এই তিনটা অংশের ভিতরে দেখো এপিকার্ডিয়াম যেটা, সেটাকে বলছি আমরা ভিসারেল পেরিকার্ডিয়াম। তার মানে কি? হৃৎপিণ্ডের বাইরের আবরণটা যেটা অবিচ্ছেদ্য একটা পর্দা, যা পেরিকার্ডিয়ামের অংশ বলা হয়, সেটা হলো এপিকার্ডিয়াম, ঠিক আছে? এপিকার্ডিয়ামটা কেমন? এখানে পাতলা কানেক্টিভ টিস্যু এবং ভিতরে কিছু এডিপোস সেল থাকে, এডিপোস টিস্যু। এডিপোস টিস্যু তোমরা বোঝো কিনা জানি না, যে এটা হলো মেদ কলা, অর্থাৎ যেটা চর্বি সঞ্চিত থাকে, অর্থাৎ চর্বির স্তর থাকে। এই চর্বির স্তর যুক্ত বাইরের পাতলা আবরণ, আর কি আছে? যে পাতলা কানেক্টিভ টিস্যু এখানে আছে। এই অংশটা যা হৃৎপিণ্ডের বাইরের দিকে থাকে, একেবারে বাইরের দিকে, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। দেয়ালটা দেখো যে হৃৎপিণ্ডের একটা অংশকে আমরা এখানে বড় করে দেখাইছি। তো সেই বড় করার বাইরের একেবারে বাইরের অংশ এপিকার্ডিয়াম, যেটা কি বললাম কানেক্টিভ টিস্যু আর এডিপোস টিস্যু কম্বিনেশন, তাই না? বেসিক্যালি যেটা কি তৈরি করে? ভিসারেল পেরিকার্ডিয়াম, ঠিক আছে? আর একেবারে নিচের দিকে যেটা হৃৎপিণ্ডের অভ্যন্তর প্রকোষ্ঠগুলো, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলোর ভিতরে যে আবরণ, সেটাও দেখো কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি। এবং এই কানেক্টিভ টিস্যু এটা মসৃণ নয়, ঠিক আছে? অমসৃণ। এখানে এগুলো গঠন আছে, এই গঠনগুলো ভিতরের দিকে প্রলম্বিত অবস্থায় থাকে। এই ছোট ছোট প্রলম্বিত অংশগুলিকে বলি আমরা কার্বি। আর একেবারে বড় বড় অভিক্ষেপ যেগুলো থাকে, সেটা আমরা কলামনিকরণী বলি। কলামনিকরণী, যেটা আমরা পরে দেখাবো। কলামনিকরণী কথাটা মনে রাখো। এখানে গ্রাভিকরণী অর্থাৎ ছোট ছোট অভিক্ষেপগুলো আছে, এবং এই আবরণটা কি দিয়ে তৈরি? কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি। মাঝখানে যেটা সবচেয়ে পুরো স্তর, এই স্তরটা তোমরা নিচের ক্লাসে শিখছো, যে এই স্তরটিকে আমরা কি বলি বলতো? এটা হলো হৃৎপেশি, অর্থাৎ হৃৎপিণ্ডের যে মূল কলা, তাই না? স্পেশাল টাইপ অফ টিস্যু তোমরা পড়েছো, যেটা ভলেন্টারিও নয়, ইনভলেন্টারিও নয়, মাঝামাঝি। এর স্ট্রাকচারটা খানিকটা ভলেন্টারি, বাট ফাংশনটা টোটালি ইনভলেন্টারি মাসেলের মতো, তাই না? এইটার ক্ষেত্রে তোমরা জানো যে ব্রাঞ্চ থাকে, একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, যেটা তোমরা এখানে দেখছো ব্রাঞ্চ আছে। আমি আরো ডিটেলস তোমাদের দেখাই, ছবি আছে এখানে। এই ছবিটা কি তোমরা ভালো দেখছো? এখানে দেখো যে অনেক গুণ বর্ধন করা আছে, এটা 800 গুণ মাল্টিপ্লাই করা, জুম করা। এই ছবিতে দেখো যে কোষগুলো যে শাখা, একটা থেকে আরেকটা অংশ চলে গেছে, এই শাখাগুলো এখান থেকে ভাগ হচ্ছে, এখান থেকে ভাগ হচ্ছে। আর একটা জিনিস খুব ক্লিয়ার এখানে দেখো, যে এর যে বাইরের দিকে সার্কুলেমা তোমরা পেশি কোষের যে বাইরের ঝিল্লি, সেটাকে আমরা সার্কুলেমা বলি। তো সেই সার্কুলেমা, আড়াআড়ি সার্কুলেমা গুলো এখানে পুরো হয়ে ডিস্ক আকৃতি গঠন তৈরি করে। এই ডিস্কের কথা তোমাদের নিচের ক্লাসে ছিল, যেটা নিবেশিত ফলক হিসাবে তোমরা দেখছিলা, তাই না? তো এই নিবেশিত ফলক বা ইন্টারক্যালেটেড ডিস্ক বলি আমরা, ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা এখানে দৃশ্যমান। এখানে বড় বড় নিউক্লিয়াস দেখছো, এবং এই কোষগুলোর ভিতরে অনেক সময় একাধিক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? তো একাধিক নিউক্লিয়াস যুক্ত এই ধরনের কোষগুলিকে আমরা সিনসাইটিয়াম বলি। তোমাদের মনে আছে কিনা? এটা উদ্ভিদ বিজ্ঞানে আছে, সিনসাইটিয়াম। তাহলে সিনসাইটিয়াম টাইপের সেল। আর একটা কথা তোমাদের এখানে বলার দরকার, যে প্রত্যেকটা কোষে প্রচুর পরিমাণে কি থাকে? মানে অধিক সংখ্যা অন্য কোষের তুলনায় মাইটোকন্ড্রিয়া থাকে। তো এত অধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া কেন থাকে? আসলে তোমরা জানো যে আমাদের দেহের অন্য কোথাও কোষ কলাকে এতটা সার্বক্ষণিক সক্রিয়তা প্রদর্শন করতে হয় না,
যেটা হৃৎপিণ্ডের ক্ষেত্রে করতে হয়। হৃৎপিণ্ড সব সময় বিরতিহীনভাবে একটা নিয়মিত গতিতে কন্ট্রাকশন এক্সপানশন হতেই থাকে। তো এইটা কিন্তু সেখানে শক্তি ব্যয়ের যে বিষয় সেটা সবসময় ঘটতে থাকে, যাতে এই ঘাটতি না হয় শক্তি উৎপাদনে। এই কারণে তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া ছাড়া শক্তি উৎপাদনের জন্য আর কোনো কোষীয় অঙ্গাণু আমাদের নেই। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কেন বেশি যদি বলা হয়, তাহলে তোমরা সহজে বলতে পারবে যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে কারণ এখানে শক্তির যোগানটা বেশি দিতে হয় এবং সার্বক্ষণিক দিতে হয়। আরেকটা বিষয় তোমাদের এখানে দেখাই, দেখো যে এইখানে যে মাসলটা, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে মাসল উপরের দিকে কিন্তু অরিকল বা অ্যাট্রিয়াম গুলো এটা খুবই পাতলা পাতলা, যেটা আমরা হৃদপেশির কথা বলছি সেটা খুবই পাতলা, কিন্তু নিচের দিকে ক্রমশ অর্থাৎ নীলয়ের প্রাচীরগুলো কিন্তু অনেক পুরু। তো যদি বলা হয় যে অলিন্দ থেকে নীলয়ের প্রাচীর এটা কেন বেশি পুরু, তোমরা বলতে পারবে যে এটা কেন বেশি পুরু? খুব সোজা, অলিন্দগুলো কিন্তু রক্ত গ্রহণ করে, অলিন্দগুলো রক্ত গ্রহণ করে, এরা খুব বেশি তাদের সক্রিয় হওয়া লাগে না, বল প্রয়োগ করা লাগে না, ফোর্স ক্রিয়েট করা লাগে না, কিন্তু নীলয়গুলো কিন্তু রক্ত সেম করে সারাদিন। তো তাদেরকে বল প্রয়োগ করতে হয় রক্তকে, তাই না? কন্ট্রাকশন হতে হয় সজোরে, নতুবা সারাদিন রক্ত পৌঁছাবে না। তো এই বল প্রয়োগ করার জন্য, সজোরে রক্তকে পাঠানোর জন্য কিন্তু এখানে যে নীলয় প্রাচীরটা সেটা বেশি মাস্কুলার, অর্থাৎ সেটা বেশি পেশিবহুল। বেশি পেশিবহুল বলতে কিন্তু এখানে তোমাদের আগেই বলেছি যে এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়ামের থিকনেস কিন্তু একই, শুধু মায়োকার্ডিয়ামটা এখানে খুব বেশি পুরু। তো এটা গেল অলিন্দ নীলয়ের কমপ্লিটমেন্ট। তোমাকে যদি বলা হয়, এখানে খুব ভালোভাবে লক্ষ্য করছো, এটা আমাদের এই এটা কি ডান নীলয়, তাই না? এটা হলো বাম নীলয়। তো ডান নীলয়ের বাইরের প্রাচীর অপেক্ষা কিন্তু বাম নীলয়ের প্রাচীরটা এখানে পুরো দেখাচ্ছে, এটা এর থেকে বেশি পুরু, এটা 6-7 গুণেরও বেশি পুরু এই আমাদের ডান নীলয়ের প্রাচীর অপেক্ষা হৃৎপিণ্ডের বাম নীলয়ের প্রাচীর। এইটা কেন, এটা লজিক কি, এটা একটু চিন্তা করলে তোমরা বলতে পারবে যে এইখান থেকে অর্থাৎ ডান নীলয় থেকে রক্ত কিন্তু শুধু ফুসফুসে যায়, দুটা ফুসফুসে যায়। তো সে ফুসফুসটা কিন্তু হৃৎপিণ্ডের কাছেই থাকে, সেখানে যে বলটা তাকে প্রয়োগ করতে হয় তার থেকে কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করতে হয় বাম নীলয়ের প্রাচীরকে। কেননা বাম নীলয়ের প্রাচীর সংকুচিত হওয়ার পরে রক্ত কোথায় যাবে, যে মহাধমনী, যেটা আমরা একটু আগে বললাম সিস্টেমিক আউটার দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে। সারা দেহে ছড়িয়ে পড়ার জন্য যে বলটা থেকে প্রয়োগ করতে হবে আর ফুসফুসে যে বল প্রয়োগ করতে হবে, এই বলটা কিন্তু সমান নয়। সমান নয় মানে কি, নীলয়ের যে বাম নীলয়ের যে বল সেটা অনেক বেশি হতে হবে, কারণ সারা দেহে তাকে রক্ত পাঠাতে হবে। এই কারণেই বাম নীলয়ের প্রাচীরটা কিন্তু ডান নীলয়ের প্রাচীর অপেক্ষা বেশ কয়েক গুণ পুরু থাকে। এই সকল প্রশ্নগুলো আমাদের অনুধাবনমূলক যে প্রশ্ন ক্রিটিভে সেটাতে আসতে পারে। যেমন হৃৎপেশি সম্পর্কে তোমাদের ধারণা হলো, হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে ধারণা হলো। আবারও একটু দেখাই যে হৃৎপিণ্ডের বাইরের দিকে, যেটা সব জায়গায় এখন খানিকটা স্মুথ টাইপ এবং এডিপোস টিস্যু যুক্ত কানেকটিভ টিস্যু কি তৈরি করে, এপিকার্ডিয়াম, যেটা বেসিক্যালি ভিসারাল পেরিকার্ডিয়াম, এটা মনে রাখতে হবে। আমাদের হৃৎপিণ্ড ওপেন করলে কিন্তু পেরিকার্ডিয়ামের এই অংশটা হৃৎপিণ্ডের সাথে লেগেই থাকে। আচ্ছা, নিচের অংশ যেটা, সেটাকে আমরা কি বললাম, এন্ডোকার্ডিয়াম, সেটাও তোমার স্মুথ না, এর ভিতরের স্ট্রাকচারটা অমসৃণ, এবং এটা হলো এন্ডোকার্ডিয়াম। আর এটার যে অভিক্ষেপগুলোকে আমরা কার্নি বলি, ঠিক আছে? তো আর কলামনি কার্নি বলা হয় বা ট্যাবিকুলি কার্নি বলা হয়। কলামের মতো হলে কলামনি কার্নি, যেটা আমি তোমাদের পরে দেখাবো, আর এই ধরনের গোলাকার বা একটু খাটো টাইপ সেগুলো ট্যাবিকুলি কার্নি। মাঝখানে যে পুরো, যেটা পুরোতে কিন্তু কম বেশি হয় বিভিন্ন জায়গায়, একটু আগে দেখালাম, সেটা হলো মায়োকার্ডিয়াম। আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি, যেটা হার্ট অ্যাটাক বা হার্ট অ্যারেস্ট, সেটা কিন্তু হয় বেসিক্যালি এই জায়গাতে, অর্থাৎ এই কার্ডিয়াক টিস্যুতে। ঠিক আছে? তাহলে আমাদের কার্ডিয়াক টিস্যু হলো, হৃৎপিণ্ডের অল হলো। আমরা আজকে আর দুটা জিনিস শিখবো ক্লাসে, সেটা হলো আমাদের হৃৎপিণ্ডের যে চেম্বারগুলো আর হৃৎপিণ্ডের যে কফাটিকাগুলোতে রক্ত নিয়ন্ত্রিত হয়। তো প্রথমে চেম্বারে আসো, তোমরা এগুলো ক্লাসে একটু শিখছো। 4টা চেম্বার আছে হৃৎপিণ্ডে, এটা দেখো যে একটা উপরে এবং এটাও আরেকটা। এই দুটো চেম্বার রক্ত গ্রহণ করে সারা দেহ থেকে এবং ফুসফুস থেকে। এই দুটো প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ। ঠিক আছে? আমরা ইংরেজিতে এটাকে অ্যাট্রিয়াম বলি, অনেক অলিগুলো বলে। এই অ্যাট্রিয়াম থেকে দুইটা, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, এর মাঝখানে কিন্তু তোমার বিভেদক বা সেপ্টাম আছে।
ইন্টারঅ্যাক্টিয়াম সেপ্টাম আমরা বলি, ঠিক আছে। আর এই অলিন্দগুলো সোজা নিচের দিকে লম্বাটে হৃৎপিণ্ড, প্রত্যেকটা নিচে দুটা লম্বাটে চেম্বার আছে। তো ডান অলিন্দের নিচে যে চেম্বারটা সেটাকে আমরা ডান নিলয় বলি, রাইট ভেন্ট্রিকল, আর বাম অলিন্দের নিচে সেটা হলো বাম ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এবং এই ভেন্ট্রিকল দুটার মাঝখানেও কিন্তু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে। তার অর্থ হলো যে ডান পাশের যে হৃৎপিণ্ড অর্ধেক আর বাম পাশের হৃৎপিণ্ড এই লম্বালম্বী সেপ্টাম দ্বারা সে পুরোপুরি দুই ভাগে বিভক্ত থাকে। এক পাশে থাকে একটা অলিন্দ একটা নিলয়, আরেক পাশে থাকে আরেকটা অলিন্দ আরেকটা নিলয়। একটাকে আমরা বাম ডান পাশ বলছি, এটা হলো বাম পাশ। তো এইখানে দেখো যে রক্তের যে কালার দেখানো হয়েছে প্রবাহ, এটা কেন এটা তোমরা বোঝো যে নীলটা হলো কার্বন ডাইঅক্সাইড। খুব সহজ, তাহলে ডান অলিন্দে সারা দেহ থেকে এই ধরনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, যে কারণে নীল দেখানো হয়েছে। আর ডান নিলয় থেকে রক্তটা কোথায় যায়? যায় ফুসফুসে যায়। তো যাও এটা কার্বন ডাইঅক্সাইড রক্ত, এটা এই জন্য এখানে নীল দেখানো হয়েছে। আর বাম অলিন্দের রক্ত আসে ফুসফুস থেকে পিউরিফাই হয়ে অক্সিজেন নিয়ে, এবং সেটা বাম নীলে আসার পরে কি হয়? সারা দেহে পৌঁছে যায়, সেটা অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে হৃৎপিণ্ডের ডান পাশটায় আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের প্রবাহ থাকে সবসময়, আর বাম পাশটায় থাকে অক্সিজেন যুক্ত রক্তের প্রবাহ। বিষয়টা তোমরা মনে হয় বুঝতে পারছো, তাই না? তো এই চারটা যে প্রকোষ্ঠ, এই চারটা প্রকোষ্ঠের ভিতরে দেখো আগে বলেছি যে অলিন্দগুলোর প্যাসিভ এটা পাতলা থাকে, নিলয়ের প্যাসিভ গুলো পুরু থাকে। আর এই যে অলিন্দ নিলয়, প্রত্যেকটা অলিন্দ নিলয় একটা ছিদ্র দ্বারা সংযুক্ত থাকে। ওই ছিদ্রগুলোকে আমরা কি বলবো? ওই ছিদ্রগুলোকে আমরা বলি যে অলিন্দ নিলয় ছিদ্র, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ওপেনিং। অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ওপেনিং বা অলিন্দ নিলয় ছিদ্র কয়টা থাকবে? স্বাভাবিকভাবে অলিন্দ নিলয় ডান পাশেরটা একটা থাকবে, এটাকে বলি আমরা ডান অলিন্দ নিলয় ছিদ্র, আর বাম পাশেরটাকে বলবো বাম অলিন্দ নিলয় ছিদ্র। এই দুইটা পদ কি শুধুই ছিদ্র? এই ছিদ্র পথগুলো যদি শুধু ছিদ্র হতো, একেবারে সবসময় খোলা থাকতো, তাহলে কিন্তু আমাদের রক্ত প্রবাহ উল্টা দিকেও প্রবাহিত হতে পারত। উল্টা দিকে যাতে না পড়ে, এখানে কি আছে? ভাল্ব আছে। আমরা ভাল্বগুলো যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস বলতে চাইছিলাম। দেখো যে হৃৎপিণ্ডের নিলয়ের ভিতরকার যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠগুলো যে অভিক্ষেপ আছে, এই একটা বড় অভিক্ষেপ, একটা অভিক্ষেপ। তো এই অভিক্ষেপগুলো বলা হয় কি? কলাম্নি কর্ণী। আর কলাম্নি কর্ণীর সাথে দেখো হৃৎপিণ্ডের ভাল্বগুলো এক ধরনের টেন্ডন দ্বারা সংযুক্ত থাকে। এই টেন্ডনগুলো দ্বারা সংযুক্ত যদি না থাকতো, তাহলে হৃৎপিণ্ড যখন নিলয়গুলো সংকুচিত হতো, তখন এই কপাটিকাগুলো উল্টে যেত, তাই না? এই কারণে এইখানটা ভালো দেখা যাচ্ছে। দেখো যে সাদা রঙের এই টেন্ডনগুলো দ্বারা এই যুক্ত থাকে কোথায় যায়? যে অভিক্ষেপগুলোর সাথে কি দিয়ে? কর্ডা, এটাকে কর্ডি টেন্ডিনি বলা হয়। এই বাংলা বানানটা ভুল, কর্ডি টেন্ডিনি, ঠিক আছে। আর এই কলামের মতো অভিক্ষেপগুলিকে আমরা কি বলছি? কলামনি কর্ণী। এর আগের গুলো আমরা কি শিখছিলাম? টিউবারকুলেট কর্ণী। আচ্ছা যাও, তাহলে চারটা প্রকোষ্ঠ হলো। আমরা সংক্ষেপে কপাটিকা গুলো একটু আলোচনা করে দেই। কপাটিকা এখানে ছবিতে দেখছো চারটা, এখানে আরো অনেক ছবি আছে। তো এই ছবিটা খেয়াল করো যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে শুধু রক্ত যাওয়াকে কনফার্ম করার জন্য এখানে একটা ভাল্ব থাকে। সেই ভাল্বটা এই ধরনের আমরা কি বলি? যে ট্রাইফিলার, ট্রাইলিপস বা ত্রিপত্রী, তিনটা পাতার মতো গঠন থাকে। এটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভাল্ব, ঠিক আছে। আর এই পাশে যেটা বাম অলিন্দ নিলয় ছিদ্র পথে যে ভাল্বটা থাকে, সেটা এই ধরনের দুইটা ফোল্ড যুক্ত। এটাকে বলি আমরা দ্বিপত্রী কপাটিকা বা বাইকাসপিড ভাল্ব। তো বাইকাসপিড কপাটিকা কিন্তু ট্রাইকাসপিড অনেক বড় দেখাচ্ছে, তোমরা দেখছো যে বাইকাসপিড ভাল্বের আয়তন বড় হতে পারে 2 থেকে 6 বর্গ সেন্টিমিটার। বা এই যে ডান কপাটিকা, এটাকে বলি আমরা রাইট অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ভাল্ব বা জেনারেলি বলি ট্রাইকাসপিড ভাল্ব। সেটা কিন্তু 7 থেকে 9 বর্গ সেন্টিমিটারের আয়তন, ঠিক আছে। এই দুটো ভাব কি করে? শুধু অলিন্দ থেকে নিলয়ে রক্ত যেতে দেয়। কিন্তু দুইটা যে বড় মহাধমনী আমাদের এখানে আছে, একটা তো বাম নিলয় থেকে উৎপত্তি হয়েছে, এটা কোথায় যায়? ফুসফুসে যায়। এখানে দেখো যে একটা ভাল্ব আছে। এই ভাল্বটাকে আমরা কি বলবো? এটা পালমোনারি ভাল্ব। এটাকে বলা হয় পালমোনারি আর্টারি আছে, এটা পালমোনারি ভাল্ব। এটাও এটাকে বলি আমরা সেমি লুনার ভাল্ব। দুইটা অর্ধচন্দ্রের মতো দেখাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সেমি লুনার ভাল্ব, ঠিক আছে। আর একটা থেকে আউটারে, এখানে সেটা এই যে আউটার পথে এরকম দুইটা কপাটিকা যুক্ত দুইটা অর্ধচন্দ্রাকার ভাল্ব থাকে, সেটাকে বলি আমরা অ্যাওটিক সেমিলুনার ভাল্ব। এটাকে বলবো পালমোনারি সেমিলুনার ভাল্ব।
তাহলে ভাল্ব কয়টা শিখলাম আমরা? এই ভাল্বগুলোর অবস্থা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা কি পালমোনারি সেমিলুনার ভাল্ব, ঠিক আছে, অ্যাওরটিক সেমিলুনার ভাল্ব, বাইকাসপিড ভাল্ব, আর এটা হলো ট্রাইকাসপিড ভাল্ব। আরো দুইটা ভাল্ব আছে, এই দুইটা ভাল্ব, আচ্ছা ওই দুইটা ভাল্বে আমি একটু পরে যাই। ভাল্বগুলোকে দেখো কন্ট্রোল করার জন্য হৃৎপিণ্ডের ভিতরে এরকম স্কেলিটাল লাইক স্ট্রাকচার আছে ভাল্বের গোড়াগুলো দিয়ে, এবং তার সাথে আমাদের হৃৎপেশিগুলো এইভাবে মজবুতভাবে সংযুক্ত থাকে যাতে ভাল্বগুলো রক্ত প্রবাহকে একদিকে নিতে পারে, উল্টে এসে না যায়, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখো যে ছবিতে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে তোমার অ্যাক্টিভেন্টিকুলার ভাল্বগুলো বন্ধ হয়ে যায়, রক্ত প্রবাহ উল্টে গেলে সে বন্ধ হয়ে যাবে। আর যখন খুলে যায় তখন রক্ত এদিকে যে এই টেন্ডেনগুলো টান পড়ে এবং খুলে যায়, আর রক্ত সে এদিকে আসতে থাকে অনেক থেকে নিয়ে। যখন বিপরীতমুখী যেতে যায় তখন কিন্তু এটা ফোল্ডের মতো আটকে যায়, রক্তকে যেতে যায় না। এটা হলো তোমার বড় যে দুটা ভাল্ব আমাদের ট্রাইকাসপিড বা বাইকাসপিড ভাল্বের রক্ত প্রবাহ, ঠিক আছে। এটা দেখো সেমিলিউনার ভাল্বগুলোর ক্ষেত্রে একই, যে সেমিলিউনার ভাল্বগুলো যখন ক্লোজ থাকে তখন এরকম দেখায়, আর যখন ওপেনিং থাকে তখন রক্ত এভাবে প্রবাহিত হয়। তো এই চারটা ভাল্ব এবং এদের কাজ তোমরা বুঝলা, কিন্তু বেসিক্যালি আমাদের হৃৎপিণ্ডের ভাল্ব ছয়টা। কয়টা ভাল্ব? ছয়টা। আর দুইটা ভাল্ব সম্পর্কে আমি সংক্ষিপ্ত তোমাদের বলি। এইটা দেখো যে আমি একটু আগে প্রথম দিকে বলছিলাম যে করোনারি ভেন আছে, করোনারি আর্টারি আছে, যেটা করোনারি সার্কুলেশন করে। আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো যে কিভাবে করোনারি সার্কুলেশনটা হয়। সার্কুলেশন দেখো যে এখানে করোনারি ভেনগুলোর যে রুট সেটাকে আমরা বলি করোনারি সাইনাস, যেটা কোথায় আছে? করোনারি সালকাসে। এবং এই স্ফীত জায়গায় সে আমাদের ডান অলিন্দে একটা সংযোগ আছে, এই সংযোগটাতে একটা ভাল্ব থাকে, এটাকে বলি আমরা থিবেসিয়ান ভাল্ব, ঠিক আছে। আর একটা আমি এই যে তোমরা দেখো যে জার্মান অ্যানাটমিস্ট থিবেসিয়ান এর নাম অনুযায়ী ও আবিষ্কারক তাকে থিবেসিয়ান ভাল্ব আমরা বলি। এইখানে দেখো যে থিবেসিয়ান চিত্রটা তোমরা লক্ষ্য করছো, যেটা ওই উপর থেকে এখানে আসছিল, অর্থাৎ করোনারি সিনারগুলো করোনারি সাইনাস থেকে এই চিত্র দিয়ে রক্তটা ডান অলিতে আসে, ওখানে থিবেসিয়ান ভাল্ব আছে। আর একটা ভাল্ব আছে, সাধারণত শিরাগুলোতে ভাল্ব সবসময় সব জায়গায় থাকে, অতিরিক্ত প্রয়োজন হয় না, কিন্তু আমাদের নিম্ন মহাশিরার এখানে স্পেশাল একটা ভাল্ব আছে, সেই ভাল্বটা আমরা বলি ইউস্টিশিয়ান ভাল্ব। এটা সাধারণত খুব ভারী মানুষের বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একটু সক্রিয় থাকে, অন্যদের সক্রিয় থাকার প্রয়োজন হয় না, ঠিক আছে। এই ইটালিয়ান অ্যানাটমিস্ট দেখো যে এটার নাম হলো ওই ইউস্টিশি, ঠিক আছে, সামথিং ইউস্টিশি। সে প্রায় 650 বছর আগে এই ভাল্ব আবিষ্কার করেন, তার নাম অনুযায়ী এটা আমরা বলি ইউস্টিশিয়ান ভাল্ব। তাহলে ভাল্ব কয়টা? ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি, অ্যাওরটিক, থিবেসিয়ান আর ইউস্টিশিয়ান। এই ভাল্বগুলো তোমরা একটু পড়বে এবং এর খুব সোজা অবস্থাটা কোথায় কি কাজ করে, একদিকে রক্ত প্রবাহটা নিয়ন্ত্রণ করে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, যারা অনলাইনে আসো আমার সাথে। শুনতে পাচ্ছ? আচ্ছা, তো পরের দিন আমরা রক্ত প্রবাহটা পড়বো, ঠিক আছে, তারপরে মাওজেনিক কন্ট্রোলটা পড়বো। তোমরা সেগুলো একটু দেখো। ধন্যবাদ সবাইকে।